আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে নিউটনের মহাকর্ষ সূত্র এবং এরই সাথে সাথে আমরা দেখব যে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে যে মহাকর্ষীয় ধ্রুবক জি, এই জি এর সার্বজনীনতা এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা নির্ণয়, তারই সাথে সাথে আমরা দেখব যে মহাকর্ষ সূত্র যে নিউটনের মহাকর্ষ সূত্রটা আছে এটার সার্বজনীনতা এবং মহাকর্ষ বলের প্রকৃতি। তো আমাদের আজকের ক্লাসে মোটামুটি অনেকগুলো বেসিক টপিক রয়েছে। তো এই বেসিক টপিক বা পয়েন্টগুলোকে আমরা পড়ব, কেননা আমাদের প্রশ্ন যেহেতু এখন সৃজনশীল টাইপের হতে পারে, ফলে আমরা প্রতিটা বেসিক থেকেই কিন্তু পড়াশোনার চেষ্টা করব। তো সেই আলোকে আমরা কি করব, আজকে এখন যদিও আমাদের সহজ লাগবে নিউটনের মহাকর্ষ সূত্র, আমরা কিন্তু মোটামুটি ক্লাস 8 থেকেই পড়ে আসি, তারপরও আমরা একটু পড়িয়ে দেব এখন। হ্যাঁ, তো আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করুন যে নিউটনের মহাকর্ষ সূত্র। তো নিউটনের মহাকর্ষ সূত্র আপনারা সবাই এটা পড়ে আসছেন, আমি জানি যে এখানে আসলে তেমন নতুনত্ব কিছু নাই যেটা আমরা এখানে বোঝাতে পারবো আপনাদের, এটা সেই আগের মতো করে যা যা ছিল তা। তো ধরুন এখানে একটা বস্তু m1 এবং এইখানে আরেকটা বস্তু m2, ঠিক আছে? আপনারা খাতায় নোট করলে এখানে m1 এবং m2 এই দুইটা লেটার দিয়ে নেবেন, ঠিক আছে? আর বাকি যা আছে ওকে, ঠিক আছে? এখন নিউটনের মহাকর্ষ সূত্র কি বলতেছে? নিউটনের মহাকর্ষ সূত্র বলে যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা যদি আপনার কল্পনা করা হয়, তাহলে এই দুইটা বস্তুকণার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বলের মানটা তাদের যেই দুইটা বস্তু আমরা কল্পনা করতেছি তাদের ভরের গুণফলের সমানুপাতিক, এবং বস্তু দুইটা কতটুকু দূরত্বে অবস্থিত তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। তো এটাকে যদি আরেকটু সুন্দর করে আপনারা একটু সাজিয়ে লিখতে চান, তাহলে এভাবে লিখতে পারেন যে আমরা বলতে পারি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে কি করে আকর্ষণ করে, অর্থাৎ এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের কি ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কিন্তু দুইটা বস্তু যে বল এরা ক্রিয়া করতেছে, আকর্ষণ করতেছে, সেই আকর্ষণটা কোন দিক বরাবর হবে, যেহেতু এটা একটা ফোর্স, আর ফোর্স যেহেতু ভেক্টর রাশি, ফলে এরা কি করবে, তারা সংযোগ সরল রেখা বরাবর কি করবে, ক্রিয়া করবে। অর্থাৎ তাদের ভেক্টরটা তাদের সংযোগ সরল রেখা, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে যদি ন্যূনতম একটা সরল রেখা আঁকা হয়, সেটা তাদের মধ্যে যদি সংযোগ করে, তাহলে এই সংযোগ রেখা বরাবরই ক্রিয়া করবে। তো খেয়াল করুন, আমরা এই জন্য এখানে লেখা আছে যে এই বল বস্তুদের সংযোগ সরলরেখা বরাবর কি করে, ক্রিয়া করে। তাহলে ধরা যাক এটা হচ্ছে m1 একটা বস্তু এবং এটা হচ্ছে m2 একটা বস্তু। তো এরা এদের মধ্যে যদি মহাকর্ষ বল ক্রিয়া করে, তাহলে এইখানে দেখুন এই যে f দিয়ে সাইন তীর চিহ্ন সাইন দেওয়া আছে, দুইটা দুই দিকে তীর চিহ্ন আসতেছে, মানে এরা একে অপরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। ফলে এই আকর্ষণ বলের মানটা কি হবে, আমরা ধরতে পারি যে এরকম যে বস্তু দুইটা বস্তু, সেই দুইটা বস্তু তারা সামান্য কি আছে, দূরত্বে আছে, অর্থাৎ r দূরত্বে। এটা হচ্ছে তাদের r দূরত্ব, হ্যাঁ, এবং এটা একে অপরকে কি করবে, আকর্ষণ করবে। এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। এখন আমি যদি ফোর্সটা বের করতে চাই নিউটনের সূত্র অনুসারে, তাহলে আমার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। কিটা, আকর্ষণ বলটা বা ফোর্সটা। তাহলে ফোর্স এফ কাট বস্তুদ্বয়ের ভরের, অর্থাৎ m1 m2, তাহলে m1 ইন্টু m2 এই বস্তুদ্বয়ের ভরের গুণফলের কি সমানুপাতিক। ফলে আমরা কি করলাম, সমানুপাতিক চিহ্ন দিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় কন্ডিশন আমার কি আছে, যে বস্তুদ্বয় দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব কি, r আছে, তাহলে ফোর্সটা কাজ করবে, এই যে এফটা কাজ করবে বস্তুদ্বয়ের দূরত্বের বলতে r এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভগ্নাংশে আসছে। ফলে 1/r বস্তুদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ফলে আমাকে শুধু r দিলে হবে না, সিঙ্গেল r দিলে হবে না, কিন্তু r² দিতে হবে, এবং এটা হচ্ছে কি সমানুপাতিক। তাহলে আমার কাছে কি আসতেছে, কন্ডিশন 2 আসতেছে। এখন 1 নং এবং 2 নং এই দুইটা কন্ডিশনকে যখন আমরা কি করব, সংযোগ করে দিব, কম্বাইন করব, তখন দেখা গেছে আমরা আলটিমেট রেজাল্ট হিসাবে কি পাবো, f সমানুপাতিক
আমরা এই দুইটা ভ্যালুকে যদি এই দুইটার সাথে কি করি, গুণ করি, তখন আমরা পাবো m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, নাকি? এই হচ্ছে মহাকর্ষ সূত্রকার, নিউটনের মহাকর্ষ সূত্র। এই কথাটাই কিন্তু এখানে বলা আছে। দেখুন যে আমাদের ধরা যাক m1 m2 বরের দুটি বস্তু পরস্পর হতে কি আছে r দূরত্ব অবস্থান করতেছে, তাহলে বস্তুদের মধ্যে সক্রিয় আকর্ষণ বল মানে যেটা ক্রিয়া করতেছে এফটা, সেই এফটাই আমরা নির্ণয় করবো। অর্থাৎ মহাকর্ষ সূত্র অনুসারে এই বলের মানে এই বলটা বস্তুদের সংযোগ সরলরেখা এবি বরাবর ক্রিয়া করবে। এবি হচ্ছে এই যে এ এবং বি, হ্যাঁ, এই দুই দিক বরাবর মানে এই দিক বরাবর ক্রিয়া করবে বস্তু দুইটা, ঠিক আছে? এখন এই বলের মানটা তাহলে কিভাবে আসতেছে, সেটা আসতেছে এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। এই যে ইকুয়েশনটা আমরা একটু আগে এটা দেখিয়েছি। এখন এই ইকুয়েশন থেকে যদি আমি সমানুপাতিক চিহ্ন তুলে দিই, তাহলে আমার একটা কি করতে হবে, ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবকটাকে আমরা ধরলাম জি, ঠিক আছে? তাহলে কি হবে m1 m2 ডিভাইড বাই r স্কয়ার। এইটাই হচ্ছে নিউটনের সূত্রের পূর্ণাঙ্গ রূপ, 4 নং সমীকরণ যেটা। ফলে আমরা এইখানেও সেম একইভাবে দেখতে পাচ্ছি f সমান সমান g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। তো এই যে g একটা ধ্রুবক এক্সট্রা করে ধরা হলো, সেই ধ্রুবকটা আসলে কি, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ আমরা বলতে পারি এটাই নিউটনের মহাকর্ষ সূত্র। এখানে g একটি ধ্রুবক এবং একে কি বলে, মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাহলে g এর মহাকর্ষীয় ধ্রুবক এই g সম্পর্কে আমরা আরেকটু ডিটেলস জানতে চাই। এখানে মহাকর্ষীয় ধ্রুবক g এর মান দুটি বস্তুর কি মধ্যবর্তী দূরত্ব এবং তাদের পারস্পরিক আকর্ষণ বলের উপর কি করে, নির্ভর করে। বস্তুর কি দূরত্ব, মহাকর্ষীয় ধ্রুবক g এটা কার উপর ডিপেন্ড করবে, দূরত্ব এবং তাদের পারস্পরিক আকর্ষণ বলের উপর, তার মানে ফোর্সের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে নিউটনের সূত্র আমরা জানতাম F ইকুয়ালস টু g m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। এইখান থেকে যখন আমি কি করব, এই জিটাকে সিঙ্গেল রেখে দিব, জিটাকে সিঙ্গেল রেখে দিলে এই r স্কয়ারটা f এর সাথে এসে গুণ হলো, r স্কয়ার f আর m1 m2 নিচে চলে গেল, তাহলে m1 m2, ঠিক আছে? তাহলে খেয়াল করুন এখানে বলতেছে তাদের মধ্যবর্তী দূরত্ব কি, এই যে মধ্যবর্তী দূরত্ব, আমি এখানে একটু কালার চেঞ্জ করে দেই যেন আপনারা জিনিসটা বুঝতে পারেন দ্রুত। এই যে দূরত্ব বলতে r স্কয়ারকে বোঝাচ্ছে। তাহলে দূরত্ব মহাকর্ষীয় ধ্রুবক এই যে জি যেটা আছে না, এই জিটা দূরত্বের উপর ডিপেন্ড করতেছে এবং তাদের পারস্পরিক আকর্ষণ বল, আকর্ষণ বলটা কি, ফোর্স। এই যে ফোর্স, এই যে এফ এর উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ এই জন্যই আমরা এই লাইনটা পেলাম যে জি এর মান বা ভ্যালু দুটি বস্তুর মধ্যবর্তী। তাহলে দুইটা বস্তু কি, ওই যে নিচে m1 m2, এই দুটো হচ্ছে তাদের বস্তু। অর্থাৎ বস্তুর ভ্যালু তো 1 একক হতে পারে। ধরেন 1 কেজির দুইটা বস্তু, তাহলে 1 × 1 মানে 1, আর 1 দ্বারা যদি যেই কোনো কিছুকে ভাগ করা হয় সেটা তো সেই মানই থেকে যায়। যেমন আমরা যদি 100কে যদি 1 দ্বারা ভাগ করি, ফলাফল তো 100ই। এই জন্য দেখা গেছে আমরা নিচের m1 m2কে আমরা কি করতেছি না, এইখানে দেখতে পাচ্ছি যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর ক্ষেত্রে সে অবদান রাখতেছেন আর কি। খেয়াল করুন, অর্থাৎ দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্বটা এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবং ফোর্স এফটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তাহলে বিবেচ্য বস্তুদের মধ্যে কোনো মানে বস্তুদ্বয়ের মধ্যে কোনো মাধ্যম আছে কিনা। এখন দুইটা বস্তু দেখা গেছে, দুইটা বস্তু যদি আপনি পানির মধ্যে রাখেন, ধরেন পানি তরল পদার্থের ভিতরে রাখেন, তারপরেও তাদের মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করবে, আপনি বায়ু মাধ্যমে রাখলে একইভাবে কাজ করবে, শূন্য মাধ্যমে রাখলে একইভাবে কাজ করবে। অর্থাৎ এখানে মাধ্যম বা মিডিয়াম কোনো ইফেক্ট ফেলতে পারে না। অর্থাৎ আমরা বলতে পারি কোনো মাধ্যম থাকলেও তার কোনো ভৌত গুণাবলী অর্থাৎ ফিজিক্যাল সিগনিফিক্যান্ট, যেমন প্রবেশ্যতা, এটা হচ্ছে পারমিয়েবিলিটি, যেটা হচ্ছে প্রবেশ্যতা। এই প্রবেশ্যতা সম্পর্কে কিন্তু আপনারা জানেন, এটা কিন্তু ইলেকট্রিসিটিতে আপনারা খুব বেশি পড়েন, ঠিক আছে? ওই যে পরাবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে দেখা যায় যে প্রবেশ্যতা আপনাদের নিতে হয়। কুলম্বের সূত্রের ক্ষেত্রে এরকম ব্যাপারগুলো আছে, শূন্য মাধ্যমে এবং অন্য কোনো মাধ্যমে
চার্জের আদানের ক্ষেত্রে আপনারা এটা দেখবেন। এটা অবশ্য আপনারা অনার্স দ্বিতীয় বর্ষে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম কোর্সে আপনাদের এই ব্যাপারগুলো থাকবে। তারপর হচ্ছে দিগদর্শিতা বা প্রকৃতির উপর কি জি নির্ভর করে, অর্থাৎ এই জিটা আসলে কোন মাধ্যম আছে বা কিসে আছে এটার উপর ডিপেন্ড করে না। ফলে যেহেতু এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, তাহলে এটা তো সার্বজনীন, অর্থাৎ কোনো একটা মানে ফিজিক্যাল বা ভৌত একটা রাশি সেটা যদি কোনো অন্য কোনো মানের উপর ডিপেন্ডই না করে, তাহলে সে কিন্তু সার্বজনীনতা লাভ করে, অর্থাৎ সার্বজনীনতা লাভ করে। তাহলে আমরা বলতে পারি তাই জি একটা কি, তাই জি কে সার্বজনীন বিবেচনা করা হয়। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মহাকর্ষীয় ধ্রুবক জি কে কেন সার্বজনীন ধ্রুবক হিসাবে বিবেচনা করা হয় ব্যাখ্যা করুন, তাহলে আপনারা কি করবেন, আপনারা এই যে এখানে যতটুকু লেখা আছে এই লেখাগুলো চাইলে এতটুকু লিখে তারপরে আপনারা চাইলে এই ইকুয়েশনটা এই যে মানে মহাকর্ষ সূত্র বিবেচনা করে চাইলে এবার এইভাবে লিখতে পারেন, অর্থাৎ চাইলে এতটুকু অ্যাড করতে পারেন, অর্থাৎ এফ সমান এত, এবং এই যে জি এর ভ্যালুটা যেটা জি এর ভ্যালু আকারে আপনারা বের করে দেখিয়ে দিতে পারেন। ঠিক আছে, এতটুকু এই দুইটা লাইন এক্সট্রা চাইলে করে দিতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের জি এর সার্বজনীনতা আমরা জানলাম। এখন জি এর সার্বজনীনতা জানার পর আমরা জি এর বা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা আমরা একটু দেখবো, আসলে এটার মাত্রাটা কিভাবে বের করা হয়। তো দেখুন পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা নির্ণয় করো। যখন জি এর মাত্রা নির্ণয় করতে বলবে তখন খুব ইজিলি আপনারা নিউটনের মহাকর্ষ সূত্র থেকেই কিন্তু মাত্রাটা বের করে দিতে পারেন। যেমন আমরা এইখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে পাই কি, এফ সমান সমান জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এইখানে যে দুইটা বস্তু m1 এবং m2 রাখা হয়েছে এদের ভ্যালুগুলো আমরা কি করব, 1 এককে নিয়ে আসবো, অর্থাৎ 1 কেজিতে নিয়ে আসবো। যদি m1 m2 এই দুইটার ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে আবার নিচে যেহেতু আর আছে সেই আর এর ভ্যালুটাকে আমরা কি করতেছি, 1 এককে নিয়ে আসতেছি। অর্থাৎ দুইটা 1 কেজির বস্তু 1 মিটার দূরত্বে থাকলে যেই কন্ডিশনটা তাদের মধ্যে বিরাজ করবে সেই কন্ডিশনটাই কিন্তু আমরা এখানে ধরতেছি। তবে কি হয়ে যায় খেয়াল করুন, এফ সমান সমান জি, m1 মান 1, m2 মান 1, আর এর মান কি 1, তাহলে আমরা বলতে পারি এফ সমান সমান কি জি। এই দুইটা তো আসলে 1 1 গুণ করে 1, নিচে 1/1 মানে টোটালি 1। ফলে আমরা দেখতেছি যে মহাকর্ষীয় বল ফোর্স যেটা এফ, গ্র্যাভিটেশনাল ফোর্স এফ সমান সমান কি আমাদের হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবকের সমান হয়ে যায় যখন বস্তুদ্বয়ের ভ্যালু 1 একক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 1 এককে চলে আসে। তো আমরা যেহেতু জি মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রাটাই বের করতে চাচ্ছি, ফলে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব তাদের মধ্যে। অর্থাৎ দুটি একক ভরের বস্তু একক ব্যবধানে বা দূরত্ব থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা কিন্তু এখান থেকে আপনারা শিখে নিলেন যে পরীক্ষায় যদি আসে ক বিভাগে মহাকর্ষ ধ্রুবক কাকে বলে, আপনারা বলবেন দুটি একক ভরের বস্তু একক ব্যবধানে বা দূরত্ব থেকে পরস্পরকে যে বলে কি করে আকর্ষণ করে তাকে কি করে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এই যে একটা 1 মার্কের প্রশ্ন কিন্তু শিখে গেলেন। তো এখন জি এর মাত্রাটা যেহেতু আমরা বের করব, অর্থাৎ জি এর মাত্রা যেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা দেখেছিলাম যে এইভাবে এইখান থেকে যখন জিটাকে রেখে আমরা এই আর স্কোয়ারকে এফ এর সাথে নিয়ে আসব আর m1 m2 কে এফ এর ভগ্নাংশে নিয়ে যাব। আমি চাইলে একটু দেখাতে পারি আবারও, এফ সমান সমান জি m1 m2 বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা কি করতে পারি, এই আর স্কোয়ারটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এফ আর স্কোয়ার এফ, আর m1 m2 কে যদি এই পাশে নিয়ে আসি এই পাশে থাকে জি, তাহলে সুতরাং বাম পাশে যদি জিটাকে লিখি তাহলে আর স্কোয়ার এফ ডিভাইডেড বাই কত m1 m2, এটা হচ্ছে জি এর ভ্যালু। তো সেই জি এর ভ্যালুটা মহাকর্ষ সূত্র থেকেই কিন্তু লেখা যায়, এটাকে 1 নং লেখা হলো। এখন 1 নং লেখার কারণ হচ্ছে মাত্রা সমীকরণ আমরা যেহেতু বের করব, তাহলে এফ আর স্কোয়ার m1 m2 এই ভ্যালুগুলোকে আমরা বসাবো, এদের এককগুলোকে আমরা বসাবো। তাহলে এই থেকে দেখা যায়, অর্থাৎ এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে কি দেখা যায়, দেখুন যে এ থেকে দেখা যায় জি এর মাত্রাটা আমরা এখন যদি বের করি তাহলে প্রথমে আমাদের কি ছিল, ফোর্স ছিল, ফোর্স এফ, এফ মানে বল,
আর আর মানে হচ্ছে দৈর্ঘ্য, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ যে একটা দৈর্ঘ্য, এটা তো আশা করি আপনারা বোঝেন যে দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার হবে। আর নিচে হচ্ছে বস্তুর ভর আছে, তাহলে ভর m1 m2, এটার উপরে চাইলে আমরা স্কোয়ার করে দিতে পারি, কারণ যেহেতু দুইটার ভ্যালু একই ধরবো আমরা। আচ্ছা খেয়াল করুন, অর্থাৎ আমরা বলতে পারি যে ফোর্স এফ দৈর্ঘ্য স্কোয়ার, এই যে দেখুন স্কোয়ার ছোট্ট করে দেওয়া আছে এখানে, এই যে ছোট্ট করে একটা স্কোয়ার দেওয়া আছে, আপনারা একটু সুন্দর করে এটা লিখে নেবেন, যেহেতু বাংলার উপরে স্কোয়ার দেওয়াটা এটা টাইপিংয়ের কিন্তু ওইভাবে আসে না। আর নিচে হচ্ছে ভর স্কোয়ার, কারণ কি, কারণ m1 m2 এই দুটাকে গুণ করলে কি হয়, m চাইলে আমরা m1 স্কোয়ার অথবা m2 স্কোয়ার লিখে দিতে পারি, ঠিক আছে, m1 স্কোয়ার অথবা m2 স্কোয়ার লিখতে পারি। কারণ কি, কারণ আমরা কন্ডিশনে বলেই নিয়েছি যে m1 এবং m2 এদের ফল কত 1, অর্থাৎ এদের ভর 1 আমরা ধরে নিয়েছি, এই জন্য দুইটাকে স্কোয়ারে লিখে দেওয়া হয়েছে। এখন এটা হচ্ছে ফোর্স, ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে mg। এখন m এইগুলোর একক যদি বসাই তাহলে m হচ্ছে কি কেজি, আর জি হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নাকি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন এই জন্যই এই কেজির জন্য আমরা ম্যাস, যেটা হচ্ছে ম্যাস, এই কেজিটা কোথা থেকে আসে, ম্যাস বা ভর থেকে আসে, এই জন্য ক্যাপিটাল এম। এই মিটারটা, মিটারটা মানে কি দৈর্ঘ্যটা, অর্থাৎ মিটারটা আসে কোথা থেকে, দৈর্ঘ্য থেকে, লেন্থ এল থেকে আসে। এই সেকেন্ডটা কোথা থেকে আসে, টাইম, টাইম থেকে আসে, তাহলে টাইম টি, আমরা টাইম টি এর ভ্যালুটাকে এখানে নিতেছি, আর যেহেতু ইনভার্সে কি আছে 2 আছে, তাহলে এম এল টি ইনভার্স 2, তাহলে এম এল টি ইনভার্স 2 কিন্তু আমরা মাত্রা সমীকরণে বসিয়ে দিলাম। তারপরে আমাদের কি আছে, গুণ আছে, এই জন্য গুণ দেওয়া। আর দৈর্ঘ্য স্কোয়ার মানে হচ্ছে লেন্থের উপর স্কোয়ার, অর্থাৎ এল এর উপর স্কোয়ার, এই জন্য এল এর উপর স্কোয়ার। আর আপনাদের সুবিধার্থে আরেকটা কথা জানিয়ে রাখি, মাত্রা সমীকরণ যখনই আপনি নির্ণয় করতে যাবেন অবশ্যই অবশ্যই থার্ড ব্র্যাকেট আপনাকে দিতে হবে। থার্ড ব্র্যাকেট আপনি যদি না দেন তাহলে আপনার সকল অঙ্ক ঠিক থাকলেও পুরো মার্ক 0, 0 দিয়ে দেবে। অর্থাৎ দেখুন ভর মানে হচ্ছে কি, আমরা একটু আগে দেখছি কেজি, কেজি, কেজি থেকে আমরা ভরটা আসলে ভরের একক কেজি, কেজিটা কোথা থেকে আসে, মাস অর্থাৎ ভর থেকে আসে, ফলে কেজির এককের জন্য আমরা বড় হাতের এম যেটা সেটা ইউজ করতে পারি, ফলে এম স্কোয়ার, যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার। এখন এই দুটো ইকুয়েশন থেকে দেখুন কি করা যায়, খুবই সিম্পল একটা ব্যাপার, এই এখানে দুইটা এম স্কোয়ার, এখানে একটা এম, তাহলে দুইটা কাটাকাটি করলে নিচে শুধু একটা এম, সিঙ্গেল এম থেকে যায়, সেই সিঙ্গেল এমটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তখন এটা ইনভার্সে চলে যাবে, আর বাকি দেখুন কি থাকে, বাকি এখানে হচ্ছে একটা এল, এখানে হচ্ছে দুইটা এল, তাহলে কি হয়ে যায় এল স্কোয়ার এল কিউব, এখানে টাইমের উপরে স্কোয়ার মানে ইনভার্স স্কোয়ার, টাইমের উপর ইনভার্স স্কোয়ার ছিল, আর এই নিচের এমটা এম ইনভার্স চলে আসছে। এই অংশটুকু আশা করি আপনারা এখান থেকে এই লাইন কীভাবে হলো বুঝতে পেরেছেন এখন। তো দেখুন এইভাবে জি এর মাত্রাটা আমরা নির্ণয় করতে পারি, ফলে আমরা এখানে আরেকটু সিদ্ধান্ত দেখতে পারবো, সেটা হচ্ছে জি এর সাথে অভিকর্ষ ত্বরণ, যেই যে মানে যেটা স্মল জি, সেই স্মল জিটার কিন্তু একটা বিশাল পার্থক্য আছে। অবশ্যই এই অভিকর্ষ ত্বরণ আর মহাকর্ষীয় ধ্রুবক কিন্তু এক জিনিস না। আচ্ছা, এর পার্থক্য বিদ্যমান, এরা এক কথা নয়, এবং জি হচ্ছে একটা ভেক্টর রাশি। আমাদের এই যে অভিকর্ষ ত্বরণ, এই ত্বরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এটার কিন্তু দিক আছে, তো ভেক্টর রাশি। আর জি হচ্ছে এর কোনো দিক নাই, কারণ এটা হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ স্কেলার রাশি, এই তো কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, দিকদর্শিতার উপর ডিপেন্ড করে না, প্রভাস্যতার উপর ডিপেন্ড করে না, ফলে ও তো সার্বজনীন, এই জন্য দেখা গেছে এই রাশিটা আমাদের স্কেলার রাশি হিসাবে কাজ করতেছে। তাহলে জি এর মাত্রাটা কিন্তু আমরা মাত্র নির্ণয় করে আসলাম, এই যে এরকম, তাহলে জি এর মাত্রা হচ্ছে এইটা, কিন্তু অভিকর্ষ ত্বরণ যেটা আমরা দেখতেছিলাম সেটার মাত্রা কিন্তু আবার এল টি ইনভার্স 2, অভিকর্ষ ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। অভিকর্ষ ত্বরণ জি এর একটা রাশি আছে, জি ইকুয়ালস টু জিএম বাই আর, এরকম একটা রাশি আছে, ঠিক আছে সম্ভবত। তো যাই হোক, এখান থেকে দেখা গেছে যে এই জি এর মাত্রা, তারপরে এম আর এগুলোর মাত্রা যখন আমরা বসাবো তখন কাটাকাটি করে এরকম একটা ভ্যালু চলে আসবে। তো এখন তাছাড়া জি হচ্ছে সার্বজনীন ধ্রুবক, কিন্তু জি হচ্ছে পরিবর্তনশীল ধ্রুবক, ওর মান কিন্তু পরিবর্তন হয়। কিভাবে হয়, পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান কিন্তু বিভিন্ন হয়, এবং পৃথিবীর অভ্যন্তরে জি এর মান একরকম হয়, পৃথিবীর পৃষ্ঠের উপরে যত উপরে যাওয়া যায় সেখানে জি এর মান আরেক এক রকম হয়। অর্থাৎ এই জি এর মানটা আমরা এটার জন্যই কিন্তু আরও কিছু ক্লাস দেখব, যে
পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয়, এরকম একটা টপিকই আপনাদের থাকবে, যেখান থেকে আপনাদের পরীক্ষায় আসবে যে এইচ উচ্চতায় জি এর মান, এইচ উচ্চতায় জি এর মান নির্ণয় করো, বা জি এর রাশি নির্ণয় করো, জি এর রাশি মালা নির্ণয় করো, ঠিক আছে। অথবা বলবে এইচ গভীরতায় জি এর রাশিমালা নির্ণয় করো, ঠিক আছে। অথবা পৃথিবীর পৃষ্ঠে জি এর রাশিমালা নির্ণয় করো। তার মানে কি, জি যেহেতু পরিবর্তনশীল একটা রাশি, ফলে ওর মান কিন্তু এইচ উচ্চতায় গভীরতায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হয়, এই জন্য কিন্তু সেই প্রশ্নগুলো আমাদের সামনে আসবে। কিন্তু এই যে ক্যাপিটাল জি, যেটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক, জিটা মহাকর্ষীয় ধ্রুবক, এর মানে তো তেমন কোনো চেঞ্জ নাই আর, যেহেতু এটা একটা অ্যাবসোলিউট বা ধ্রুবক, ফলে এটার কোনো পরিবর্তন হয় না বিধায় এরকম কোনো প্রশ্নই আমরা আর দেখব না। অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক বা জি সম্পর্কিত সমস্ত পড়াশোনা আমাদের এই লেকচারের মধ্যেই কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। এই যে সার্বজনীনতা, তারপরে জি ধ্রুবক, তার ভ্যালুটা এবং তার মাত্রা নির্ণয় করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখব যে নিউটনের মহাকর্ষ সূত্রটাও কিন্তু এটাও একটা সার্বজনীনতা আছে। সেই সার্বজনীনতাটা কি? দেখুন, নিউটনের মহাকর্ষ সূত্রটা পার্থিব জগতের ক্ষুদ্র দূরত্ব অথবা বিশাল দূরত্বের জন্য, বা দেখা গেছে দূরবর্তী নক্ষত্রপুঞ্জ যেরকম থাকে, এদের সকল ক্ষেত্রেই এই সূত্রটা আসলে কি হয়, প্রযোজ্য থাকে। অর্থাৎ আমরা বলতে পারি নিউটনের মহাকর্ষ সূত্র পার্থিব জগতের ক্ষুদ্র দূরত্ব এবং মহাকর্ষের দুস্তর মানে নাক্ষত্রিক দূরত্বের ক্ষেত্র সমানভাবে কি বা সমভাবে প্রযোজ্য। অর্থাৎ সূত্র এই যে নিউটনের মহাকর্ষ সূত্রটা, এইটা কিন্তু কোনো গাণিতিক প্রমাণ নাই। মানে আমরা ফিজিক্সে দেখব যে অনেক সূত্রের গাণিতিক ব্যাখ্যা থাকবে, প্রমাণ থাকবে, প্রতিপাদন থাকবে, বাট নিউটনের মহাকর্ষ সূত্রে কিন্তু কোনোই প্রতিপাদন নাই। আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি না একটু আগে দেখালেন যে এফ সমান সমান m1 m2 তার সমানুপাতিক, আবার এফ সমানুপাতিক 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই দুটো থেকে না আপনি গাণিতিক একটা ফর্ম তৈরি করলেন, যেই ফর্মটা হচ্ছে এরকম, সরি, এফ সমান সমান জি m1 m2 বাই আর স্কোয়ার, এরকম একটা সূত্র দেখালেন। তো এটা তো একটা গাণিতিক প্রমাণ না, এটা গাণিতিক প্রমাণ না। এই যে আমি কন্ডিশনটা বা শর্তটা লিখলাম, এটা তো একটা অভিজ্ঞতা। আবার এই যে আরেকটা শর্ত লিখলাম, এটাও কিন্তু একটা অভিজ্ঞতা ছিল আমাদের, ঠিক আছে। নিউটনের এই সূত্রটা কিন্তু অভিজ্ঞতালব্ধ সূত্র। এর সরাসরি কোনো প্রমাণ না থাকলেও এর উপর নির্ভর করে জ্যোতিষমণ্ডলের ক্ষেত্রে যত সব গণনা কার্য সম্পাদন করা হয়েছে সেগুলো অভ্রান্ত প্রমাণিত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই সূত্রের সাহায্যে সূর্যের চতুর্দিকে গ্রহণপুঞ্জের গতিবিধির সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে। তাছাড়া সূত্রটি কি, সূত্রটি মাধ্যম নিরপেক্ষ। এইটাও আমরা যে মহাকর্ষীয় ধ্রুবকের যে সার্বজনীনতা, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে মহাকর্ষীয় ধ্রুবক কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ড করে না, ফলে মহাকর্ষ সূত্রটাও কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ড করে না। এবং বস্তুকণার দুটির প্রকৃতির উপাদান কিংবা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। অর্থাৎ এইটা তাপমাত্রার উপরও ডিপেন্ড করে না, বস্তুকণার উপাদানের উপর ডিপেন্ড করে। যেমন দুইটা বস্তু ধরেন, আমি যদি একটা ফুটবল নেই, আরেকটা যদি একটা লোহার নিরেট বল নেই, এই দুইটার মধ্যে যে মহাকর্ষ বলের তারতম্য হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এখন মহাকর্ষ বল কখনই এই চিন্তা করে না যে ও হচ্ছে লোহার তৈরি আর ও হচ্ছে মাত্র রাবারের তৈরি, এই জন্য আমার মহাকর্ষ বলের তারতম্য হবে, এইরকম কোনো কন্ডিশন এই সূত্রের মধ্যে দেখা যায় না। তো যাই হোক, তাই নিউটনের সূত্রের মহাকর্ষ সূত্রকে সার্বজনীন আখ্যা করা হয়েছে। খেয়াল করেন, আমরা কিন্তু এটাও একটা ইকুয়েশন দেখেছিলাম যে এফ কি হয়ে যায় যখন বস্তুদ্বয়ের ভর একক ভর হয় এবং তারা একক দূরত্ব অবস্থান করে, তখন কিন্তু এফটা কি জি এর সমান হয়ে যায়। তো জি যেহেতু একটা সার্বজনীন ধ্রুবক, ফলে সে মাধ্যমের উপর ডিপেন্ড করে না, কোনো অবস্থানের উপরই তার এই মানটা নির্ভর করে না। ফলে দেখা যাচ্ছে যে মহাকর্ষ বলটাও কিন্তু সেম একইভাবে সার্বজনীনতা লাভ করে ফেলছে, ঠিক আছে। অর্থাৎ যেহেতু মহাকর্ষ ধ্রুবক সার্বজনীনতা লাভ করেছে, ফলে এখানে মহাকর্ষ সূত্রটাও সার্বজনীনতা লাভ করেছে। অর্থাৎ এটা থেকে দেখা যায় যে সে আসলে কোনো মাধ্যম বা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। তাহলে যেহেতু মহাকর্ষ সূত্রের সার্বজনীনতা রয়েছে, এখন আমরা দেখব যে মহাকর্ষ সূত্র আসলে কি করে, আমাদের মহাকর্ষ সূত্র আসলে কি বলে আমাদের। সে কিন্তু মহাকর্ষ বলের কথাই বলে, ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলে। যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলে, আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স সম্পর্কে আমরা একটু জানবো। সেটা হচ্ছে কি, যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা
মহাকর্ষের বলের প্রকৃতি, ঠিক আছে। তাহলে নেচার অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আমরা একটু দেখি যে মহাকর্ষ বল কেন্দ্রিক বল এবং সংরক্ষণশীল। এই বলটা হচ্ছে সংরক্ষণশীল, অর্থাৎ আমরা বলতে পারি যে যেহেতু ও কেন্দ্রিক বল বলতে আসলে কি বোঝাচ্ছি, কোনো একটা সেন্টারে কোনো একটা বস্তু যদি রেখে দেখি, তাহলে দেখা গেছে যে আমরা যদি এইটাকে সূর্য ধরলাম, আর ধরুন এখানে একটা পৃথিবী, তাহলে এই পৃথিবী আসলে কি করতেছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে না? ব্যাপারটা এরকম না? দুজনকে আকর্ষণ করতেছে না? এইভাবে ঘুরতেছে। অর্থাৎ মহাকর্ষীয় বল কেন্দ্রমুখী বল। যখন দেখা যায় সূর্য একটা বড়, এটা কি, এটা বড় বস্তু, আর এটা কি, ছোট বস্তু। তাহলে বড় বস্তুকে কেন্দ্র করে ছোট বস্তুগুলো ঘুরতে থাকে। আবার পৃথিবী আর চাঁদের মধ্যে খেয়াল করুন, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতেছে। ফলে এই জন্যই মহাকর্ষ বলটা একটা কেন্দ্রীয় বল। আর এই বলটা সবসময় কি থাকে, সংরক্ষণশীল থাকে। অর্থাৎ এই বলটা পরিবর্তনশীল বল না। ওকে, তারপরে মহাকর্ষ বল তড়িৎ বল ও চুম্বক বলের মতো দূরত্বের বর্গের ব্যস্তানুপাত, এটা হচ্ছে দূরত্ব, হ্যাঁ, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। দেখুন এখানে বলছে তড়িৎ বল এবং চুম্বক বলের মধ্যে। ওই যে তড়িৎ বলের আপনারা স্থির তড়িতের কুলম্বের সূত্রটা খেয়াল করেছেন, মনে আছে? যেমন F সমান আমরা বলতে পারি যে F সমান C ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তো ওইটা কিন্তু মহাকর্ষ সূত্রের মধ্যেই লাগে। তো এই জন্য বলছে এদের যেহেতু ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এই যে দেখুন ব্যস্তানুপাত তো আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে গেলে এই বলের প্রকৃতিটাও কিন্তু চেঞ্জ হয়। অর্থাৎ এই বল মাধ্যম নিরপেক্ষ, এই বল কিন্তু কোনো মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। সেটা আমি আগেও বলেছি, তরল পদার্থের ভিতরে আছে না বায়বীয় না শূন্য স্থান আছে, সেটার উপর ডিপেন্ড করে না। মহাকর্ষ বলের প্রকৃতি আকর্ষণধর্মী বা আকর্ষণী। হ্যাঁ, মহাকর্ষ বল কখনোই আপনি দেখবেন না যে সে অন্য কোনো বস্তুকে বিকর্ষণ করতেছে। অলওয়েজ মহাকর্ষ বল সবসময় আকর্ষণধর্মী একটা বল, এটা কখনোই বিকর্ষণ করে না, ঠিক আছে। এই জন্য এটাকে সহজ কথা, এখানে বেশি ব্যাখ্যা করার তো কিছু নাই। মহাকর্ষ বল আকর্ষণী বল। মহাকর্ষ বল এইটা একটু বুঝি। মহাকর্ষ বল সংশ্লিষ্ট বস্তুদ্বয়ের ভর ব্যতীত কণাদ্বয়ের অন্য কোনো গুণাবলী ভরটা বাদ দিলে, ধরেন আমরা মহাকর্ষ বল এখন দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল আমরা বিবেচনা করতেছি, দেখা যাচ্ছে যে তাদের ভরটা যদি আমি বাদ দিই, ফলে ভর বাদ দিলে এই বস্তুদ্বয়ের মধ্যে দুইটা বস্তু আছে, খেয়াল করেন। একটা বস্তু হচ্ছে ধরেন লোহার তৈরি, আরেকটা বস্তু আছে হচ্ছে ধরেন রূপার তৈরি। ধরেন তাহলে লোহা এবং রূপা এই দুইটা ভিন্ন ধরনের বস্তু। তাহলে এদের ভর ব্যতীত তারা কি পরমাণু দিয়ে গঠিত? কেউ কি সিলভার পরমাণু বা রূপা দিয়ে গঠিত, কেউ কি লৌহ পরমাণু বা আয়রন দিয়ে গঠিত, এরকম কোনো ব্যাপার কিন্তু মহাকর্ষ বলের ক্ষেত্রে কাজ করে না। অর্থাৎ অন্য গুণাবলী কিংবা কণাদ্বয় কী রকম অণু বা পরমাণু দিয়ে গঠিত, অথবা ব্যবস্থাপনার মাধ্যমের প্রকৃতির কাজে পরমাণু দেয় এরকম, অথবা তরল না বায়বীয় পদার্থ, এর কোনো কিছুই মহাকর্ষে প্রভাবিত করে না, ঠিক আছে। এটা একটু আগে আমরা দেখে আসছি, এই জন্য এটা বলার কিছু নাই। দেখুন বস্তুর সকল দিকেই এই বল বা বলের মান সমান থাকে। মহাকর্ষীয় ফোর্সটা বস্তুর সকল দিকেই সমান থাকে। অর্থাৎ একটা বস্তু দেখা গেছে, আমি যদি খেয়াল করি, আমার এখানে একটা বস্তু আছে, ধরেন এখানে একটা বস্তু আছে, আবার এইখানে একটা বস্তু আছে। এখন এই দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বল যেরকম আকর্ষণ করবে, সেম এই পাশেও যদি আরেকটা বস্তু আমি রাখি, এটার মধ্যেও মহাকর্ষ বল সেম একইভাবে তার কি থাকবে, অ্যাট্রাকশন বা আকর্ষণটা একইভাবে তার প্রভাবটা বিস্তার করে রাখবে। অর্থাৎ সেটা যদি আবার উপরেও যদি কোনো বস্তু থাকে, এই দিকে, উপরে বলতে আসলে দিক, হ্যাঁ, মহাকর্ষে বা মহাকাশে আসলে উপর নিচ বলতে আসলে তেমন কোনো কিছুই নাই। আপনি যেই কোনো দিকেই কল্পনা করুন না কেন, মহাকর্ষ বলের প্রকৃতিটা এক্স্যাক্টলি সব দিকেই সমান থাকবে। অর্থাৎ ও এই দিক থেকে বস্তুদেরকে যেভাবে আকর্ষণ করবে, ও এই পাশ থেকেও সেই একইভাবেই আকর্ষণটা করবে, আবার এই পাশ থেকেও সেই একইভাবে আকর্ষণ করবে। অর্থাৎ তার দিক চেঞ্জ হলে যে তার আকর্ষণ বলের মান ভ্যালু কমে যাবে, ব্যাপারটা এরকম না। আপনি যদি একই মান আর কি, বস্তুর ভরটা যদি এখানে ধরেন, এটা হচ্ছে অ্যাবসোলিউট ভর মাঝখানেরটা, এটা হচ্ছে M1, ঠিক আছে, M1 ধরলাম আমি 5 কেজি। তো এইটাও যদি আপনি 5 কেজি রাখেন, বা এইটাকেও যদি আপনি 5 কেজি রাখেন, হ্যাঁ,
অর্থাৎ এটাকেও যদি 5 কেজি রাখেন তাহলে আপনি যেই দিকেই রাখেন না কেন মহাকর্ষ বলের প্রকৃতি চারিদিকেই সমান থাকবে, অর্থাৎ বস্তুর সকল দিকেই এই বলের মান সমান থাকে। ঠিক আছে, এখন আপনি যদি এখানে 5 কেজি নিয়ে এখানে যদি আবার 6 কেজি দেন তাহলে তো আবার মহাকর্ষ বল চেঞ্জ হবেই। এইটা কিন্তু বলে নাই, বলছে যদি একই বস্তু রাখা হয় তাহলে সেটা সকল দিকেই মহাকর্ষ বল সমান থাকবে। তো যাই হোক, আমাদের মোটামুটি মহাকর্ষীয় নিউটনের মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষীয় বল এবং এই বলের প্রকৃতি বা মহাকর্ষীয় ধ্রুবক জি এর সার্বজনীনতা এবং জি এর মাত্রা, এই যে মানে মহাকর্ষ সম্পর্কিত যেই কয়েকটা টপিক ছিল যেগুলো বেসিক থেকে আমাদের জানা প্রয়োজন ছিল, আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি এখন এই টপিকগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি ভালো একটা ধারণা হয়েছে এবং আপনারা পরীক্ষায় আসলে এগুলো লিখতে পারবেন। এবং এই কনসেপ্টগুলো পরবর্তী লেকচারে আমাদের যখন অ্যাডভান্স লেভেলের কোনো মানে গাণিতিক সমস্যা সমাধান করব তখন আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই থাকলো। আল্লাহ হাফেজ।